আজকে তোমাদের জন্য একটা রিবার্থ ড্রামা এক্সপ্লেন করছি। আশা করছি তোমাদের কাছে ড্রামাটা ভালো লাগবে। শুরুতেই আমরা লিউকে দেখতে পাই, তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। সে অনেক বেশি আহত ছিল। তার সামনে ব্যাং নামের একজন ছেলে ছিল, তার অনেক ক্ষুধা পেয়েছিল, তাই সে তাকে বান খাইয়ে দিচ্ছিল। ব্যাং যখনই লিউকে দেখে স্মাইল করছিল, পেছন থেকে একজন তাকে আঘাত করে। সেই আঘাতের কারণে ব্যাং সেখানে মারা যায়। লিউ তখন তার জন্য কান্না করছিল। তাকে মেরেছিল তারই হাজব্যান্ড বিং। লিউ তখন দেখতে পায় তার সাথে তার বোন মিও এসেছে। মি এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? লিউ তখন তাকে বলে, তুমিও তার সাথে মিলেছিলে, তুমিও আমাকে ধোকা দিয়েছো। বিং তখন বলে, হ্যাঁ আমরা মিলেছিলাম, এখন তোমার পালা মরার। বিং তখন সেখান থেকে মিকে নিয়ে চলে যায় আর ইচ্ছে করে সেখানে আগুন ধরিয়ে দেয়। এখানে তারা দুজনে মারা যায়। কিন্তু মৃত্যুর আগে লিউ বলে, পরের জীবনে যদি আমার তোমাদের সাথে দেখা হয় তাহলে দেখবে আমি কি করি। কিছুক্ষণ পর লিউ খেয়াল করে সে অন্য জায়গায় চলে এসেছে। তার মনে পড়ে যখন ডাকাতরা তাকে ধরে ফেলেছিল, এর মানে সে এখন রিবার্থ হয়ে সে সময়ে ফিরে এসেছে। লিউ তখন ভাবছিল মিয়া আমাকে এই জায়গায় ফাঁসিয়ে দিবে, কিন্তু এবার আমি এরকম কোনো কিছুই হতে দিব না। ডাকাতরা এসে জিজ্ঞেস করে যে রাজকুমারী লিউকে। মি যখনই লিউকে দেখিয়ে দিবে, লিউ তখন তাকে দেখিয়ে বলে, এটাই হচ্ছে রাজকুমারী লিউ। ডাকাত দলরা তখন তার মুখ বন্ধ করে তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে ব্যাং যখন তার লোকদের সাথে যাচ্ছিল, সেখান দিয়ে আবার আমাদের লিউ পালাচ্ছিল তার মেয়েটকে নিয়ে। সামনে সে ব্যাংকে দেখতে পায়, এতে লিউ অনেক বেশি খুশি হয়ে যায়। ব্যাংও তখন তাকে দেখে আর জিজ্ঞেস করে, তুমি কে এবং তুমি কেন আমাকে এরকম ভাবে দেখছো? লিউ তখন রাজকুমারকে বলে, আমি হলাম রাজকুমারী লিউ। লিউ নাম শুনে তার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় যখন তাকে কেউই সাহায্য করছিল না, তখন সে তাকে সাহায্য করেছিল। ব্যাং তখন তাকে জিজ্ঞেস করে, তাহলে কি তুমি আমাকে চিনো? তুমি কিভাবে আমার ব্যাপারে জানো? তখন লিউ বলে, আমি আপনার ব্যাপারে শুনেছিলাম। লিউ তখন তাকে আরো বলে, আপনার পা ঠিক নয়, আমি আপনার পা ঠিক করতে পারি। আমি আপনার পায়ে চিকিৎসা করতে চাই। তারপর সে রিকোয়েস্ট করতে থাকে যাতে সে তাকে চিকিৎসা করতে দেয়। এ কথা শুনে গার্ডেরা তখন তরোয়াল বের করতে শুরু করে। মেয়ের তাকে সামনে যেতে মানা করে, কিন্তু তারপরও সে কনফিডেন্টলি সামনে যেতে শুরু করে। ব্যাং ও তার গার্ডদেরকে থামিয়ে দেয়। তার অনেক বেশি খারাপ লাগছিল এই সময়। ব্যাং এর অনেক বেশি পেন হচ্ছিল। তখন সে তার সামনে গিয়ে তাকে কন্ট্রোল করার চেষ্টা করে। ব্যাং দেখতে পায় লিউ তাকে কন্ট্রোল করতে পারছে, তার মধ্যে অ্যাবিলিটি রয়েছে। তারপর সে দেখে সে তার পা চেক করতে শুরু করেছে। ব্যাং তখন তাকে জিজ্ঞেস করে, তুমি বদলে কি চাও এটা আমাকে বলো। তখন সে বলে, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। আমি আপনাকে কোনো শর্ত দিচ্ছি না, কিন্তু আমার বিয়ে প্রিন্স বিং এর সাথে হচ্ছে। আমি চাই আপনি আমার বিয়ের দিন আমাকে তুলে নিয়ে আসুন। ব্যাং তখন হাসতে শুরু করে আর বলে, তুমি এটা চাও? ব্যাং মনে মনে ভাবে সে সব কি বলছে। লিউ তাকে জিজ্ঞেস করে, আপনি কি আসবেন না? ব্যাং তখন তাকে জিজ্ঞেস করে, তোমার এরকম কেন মনে হলো আমি বিয়েতে গিয়ে একজন বউকে চুরি করে নিয়ে যাব? লিউ তখন বলে, কেন আপনার কাছে কি সাহস নেই? ব্যাং তখন তাকে বলে, এটা ছোট একটা কাজ, তাহলে আমার মধ্যে সাহস কেন থাকবে না? কালকে আমি সময় মতো চলে আসবো। এ কথা বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করে। লিউ তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে। পরের দিন আমরা দেখতে পাই সে বউ সেজেছে। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সে তখন মনে মনে ভাবছিল আজকে রাজকুমার বিং এর জন্য অনেক বড় সারপ্রাইজ রয়েছে। রাজকুমার বিংও বিয়ে করার জন্য চলে এসেছিল। তাকে একজন গার্ড বলে মি বিপদে রয়েছে। তখন সে কোনো কিছু না ভেবে সেখানে যেতে শুরু করে। লিউর দাদি লিউকে বলছিল, তুমি কেন সামনে যাচ্ছ না? লিউ তখন তার ঘুমটা খুলে ফেলে। তখন একজন গার্ড এসে তাকে বলে যে রাজকুমার বিং আজকে আসতে পারবে না বউ নেওয়ার জন্য। তখন সে বলে, রাজকুমার বিং না আসলে আমিও যাব না। গ্র্যান্ডমা তখন তাকে বলতে শুরু করে, হয়তো কোনো কাজের কারণে সে আসতে পারেনি, তুমি কেন এত বড় ইস্যু করছো? লিউ তখন সবাইকে বলে, আজকে আমাদের বিয়ের দিন, সে কেন এত বেশি বিজি। আসুন আপনারা সবাই, আমি সবাইকে দেখাবো সে কোন কাজে এত বেশি বিজি হয়ে গেছে। লিউ তখন সাথে করে সবাইকে সবকিছু দেখায়। রাজকুমার বলে, আমার কথা শোনো। তখন সে বলে, আমি দেখেছি তোমরা অ্যাফায়ার চালাচ্ছ। নিচে বসে মি কান্না করতে শুরু করেছিল। লিউ রাজকুমারকে বলে, আমি সবকিছু আমার চোখে দেখেছি, এখন আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তখন রাজকুমার বলে, আমার কথা শোনো, আমি শুনেছি সে বিপদে রয়েছে, সে দেখি তাকে ড্রাগ দেওয়া হয়েছে। তার দাদি তাকে বলতে শুরু করে, এটা তেমন বড় ব্যাপার না, কারণ রাজকুমারদের তো কনকুবাইনও থাকে। লিউ তার দাদিকে চুপ থাকতে বলে। সে বলে সে তার কোনো কথাই শুনতে রাজি নয়। রাজকুমার তখন তাকে বলতে শুরু করে, আমি শুধু তাকে সাহায্য করতে এসেছিলাম, তুমি কেন এত বড় ইস্যু বানাচ্ছ?
লিউ তখন তাকে বলে যত ইচ্ছা তত সাহায্য করো। রাজকুমার বিং জানতো সে যদি লিউকে বিয়ে করতে না পারে তাহলে তার হাত থেকে মিলিটারি পাওয়ার চলে যাবে। তাই সে আবারও তাকে বলতে শুরু করে আমাদের তো কনকুবাইনও থাকে, তাহলে তোমার কি সমস্যা? লিউ তখন তাকে বলে তুমি 1 নয় 1000 কনকুবাইন বানাও, কিন্তু মনে রাখো আমি তোমাকে বিয়ে করব না, মানে করব না। লিউ তখন জামা ছিঁড়ে তার হাতে একটা টুকরো দেয় আর বলে আমি বিয়ে করব না, আমি চলে যাচ্ছি। সে যেহেতু বলেছে বিয়ে করবে না, রাজকুমার তখন তাকে জোর করতে শুরু করে আর বলে আমি দেখব তুমি কিভাবে আমাকে বিয়ে না করে এখান থেকে যাও। অন্যদিকে আমরা রাজকুমার ব্যাংকে দেখতে পাই। সে ভাবছিল ওই মেয়েটা ছাড়া কেউই আমাকে কন্ট্রোল করতে পারবে না, কারণ আমার মধ্যে পাগলামির একটা সমস্যা রয়েছে। আমার মধ্যে যে একটা সমস্যা হয়ে যায় সেটা শুধু সেই ঠিক করতে পারবে। ছোটবেলাও সে আমাকে ঠিক করেছিল। জোর করে রাজকুমার বিং তাকে বিয়ে করতে চাইছিল। সে তার চুল ধরে তাকে সব নিয়ম কানুন মানতে বাধ্য করছিল। রাজকুমার বিং সব বিয়ের রিচুয়ালসগুলো শুরু করতে বলছিল। সবাই সব দেখেও কেউ তাকে থামানোর চেষ্টাও করে না। একজন মহিলা তখন সেখানে রিচুয়ালস পালনের কথা বলছিল। জোর করে তাকে নত করা হচ্ছিল, কিন্তু সে বিলিভ করে সে নিশ্চয়ই আসবে তাকে বাঁচানোর জন্য। সে যখন তাকে ফোর্সফুলি বিয়ে করার চেষ্টা করছিল তখনই সেখানে ব্যাং চলে আসে। ব্যাং আসার পর সবার আগে সে লিউকে ওঠায়। লিউ তখন তার হাত ধরে ওঠে। তার হাতে হান্টার ছিল যাতে সে তাদেরকে পানিশমেন্ট দিতে পারে যারা তার সাথে খারাপ করছে। বিং তখন বলতে শুরু করে আঙ্কেল আপনি এখানে কি করছেন? ব্যাং তখন বলে লিউ ইজ মাই উমেন। বিং তখন বলতে শুরু করে আঙ্কেল আপনি কি বলছেন? তার বিয়ে তো আমার সাথে হতে চলেছে। ব্যাং তখন বলে আমি তোমাকে কোনো কিছু বলতে বাধ্য নই, আমি বলেছি সে আমার উমেন, এর মানে সে আমার উমেন, আমি তাকে নিয়ে যাব। ব্যাং তার হাত দেয়। লিউ যখনই তার হাত ধরতে যাবে তখনই বিং তার হাত ধরে আর বলে তুমি যেতে পারবে না। ব্যাং এসব দেখে রেগে যায়। সে তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ব্যাং তখন বিংকে বলে তুমি যদি আমার কথা সুন্দরভাবে বুঝতে পারো তাহলেই ভালো হবে। লিউকে সাথে নিয়ে তারপর সে বেরিয়ে যেতে শুরু করে। তাদের দুজনকে যেতে দেখে এখানে বিং অনেক বেশি রেগে গিয়েছিল, কিন্তু সে কোনো কিছুই করতে পারে না। বিং ভাবছিল এরকম কোনোভাবে হতে পারে না। লিউ অনেক খুশি ছিল। সে তখন ব্যাংকে বলছিল এখন আমরা হাত ছাড়তে পারবো না, কারণ পিছন থেকে সে দেখছে। ব্যাং তাকে বলে আমার পা এখন একটু একটু কাজ করছে, কিন্তু তুমি যদি পুরোপুরি চিকিৎসা করে ঠিক করতে চাও তাহলে তুমি আমার সাথে যেতে পারো। তখন সে বলে ঠিক আছে। তারপর তারা সেখান থেকে একসাথেই চলে যায়। পরে সিনে আমরা দেখতে পাই বিং অনেক বেশি রেগেছিল। মিতাকে বলছিল কে জানে কখন তোমার আঙ্কেল তার সাথে দেখা করেছে, আমি বুঝতে পারছি না তারা কবে থেকে একে অপরকে চিনে। মি তখন সেখানে কিছু একটা ভাবতে শুরু করে। তারপর সে রাজকুমারকে শিখিয়ে দেয় যে তার কি করতে হবে। অন্যদিকে আমরা লিউকে দেখতে পাই যে কিনা অ্যাকুপাঞ্চার দিয়ে তার চিকিৎসা করছিল। সে অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করছিল, সে ঘামিয়ে গিয়েছিল। ব্যাং তাকে বলে তোমার কাজ শেষ হলে চলে যেতে, কিন্তু সে তাকে কিছু একটা বলতে চাইছিল। লিউ অনেক বেশি নার্ভাস ছিল। রাজকুমার তাকে জিজ্ঞেস করে তুমি কি বলতে চাও? তখন সে বলে আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে সে বিয়ের প্রপোজাল দিয়ে দেয় অনেক সাহস করে। ব্যাং তাকে বলে তুমি জানো তুমি কি বলছো? তখন সে বলে আপনি আমাকে সবার সামনে বাঁচিয়েছেন। তখন সে বলে এখন কি তুমি আমাকে বাধ্য করছো তোমাকে বিয়ে করার জন্য? তখন সে বলে না, একদমই না। ব্যাং তখন তাকে বলে তুমি কি আমার ব্যাপারে কোনো কিছু জানো? আমি যদি তোমাকে মেরে ফেলি তুমি কিভাবে আমাকে বিয়ের কথা বলতে পারো? এটা একেবারে ইম্পসিবল। লিউ তখন তাকে বলে আমি বিশ্বাস করি তুমি আমাকে হার্ট করবে না। ব্যাং তাকে রেগে বেরিয়ে যেতে বলে। তখন সে বেরিয়ে দাঁড়িয়ে থাকে। তার মনটা অনেক বেশি খারাপ ছিল। লিউ যখন স্যাড হয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর কেউ এসে তাকে ছাতা নিয়ে ধরে এবং দেখা যায় এটা আর কেউ নয়, এটা হচ্ছে ব্যাং। ব্যাং এসে লিউকে বলে চলো আমরা বিয়ের জন্য ইম্পেরিয়রের কাছে যাই এবং পারমিশন নিয়ে আসি। লিউ তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এতক্ষণ অনেক বেশি রাগ দেখাচ্ছিল, কিন্তু সে অনেক বেশি খুশি হয়। তারপর তারা দুজন চলে যায় ইম্পেরিয়রের কাছে। লিউ ব্যাঙের হাত ধরে তাকে ভেতরে নিয়ে যাচ্ছিল। ইম্পেরিয়র তখন বলে এর মানে তোমার পা আস্তে আস্তে ঠিক হচ্ছে। সেখানে রেগে বিং চলে আসে, কিন্তু সে কিছু করতে নিবে, কিন্তু ব্যাং তাকে থামিয়ে দেয়। সেখানে বিং তখন বলতে শুরু করে তোমরা যা করছো একেবারেই ঠিক করছো না। ব্যাং তাকে দূরে সরিয়ে দেয়। ইম্পেরিয়র তখন জিজ্ঞেস করে তোমরা কি করছো, কি হয়েছে? আমাকে কি কেউ বলবে যে কি হয়েছে? বিং তখন ইম্পেরিয়রকে বলে সে আমার বউ নিয়ে পালিয়ে গিয়েছিল। ব্যাং তখন ইম্পেরিয়রকে বলে আমি চাই লিউর বিয়ে আমার সাথে হবে, আমি শুধু এটাই বলতে চাই। ইম্পেরিয়র তখন ভাবতে শুরু করে তাহলে তো মিলিটারি পাওয়ার তার কাছে চলে যাবে, এটা তো ভালো হবে না। লিউ যখন ইম্পেরিয়রের কাছে রিকোয়েস্ট করবে, কিন্তু ব্যাং তাকে থামিয়ে দেয়। বিং তখন তার বাবাকে বলতে শুরু করে আমি চাই আপনি আমার কথা শুনুন, তাদের কোনো কথা শুনবেন না, আপনার বিচার করতে হবে, তারা দুজনেই ভুল করেছে।
ইম্পেরিয়র তখন বলে, তুমি বিয়েতে গিয়ে এত কিছু করে এসেছো, এখন তুমি চাও তোমাদের বিয়ের জন্য আমি অনুমতি দেই? ব্যাং বলে, আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, আমার বাবা মরার আগে আমাকে একটা ইম্পেরিয়র অর্ডার দিয়ে গিয়েছিল, সেটা আমি আপনাকে দিয়ে দেব যদি আপনি আমাদের বিয়ের জন্য প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেন। ইম্পেরিয়র বলে, হ্যাঁ আমার সে অর্ডারের কথা মনে পড়েছে। তখন সে বলে, এই অর্ডারটা আপনি নিয়ে নিন, কিন্তু আপনি আমাদের বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিন। সে অর্ডারটা পাওয়ার সাথে সাথে ইম্পেরিয়র তখন বিয়ের জন্য রাজি হয়ে যায় এবং অনেক বেশি খুশি হয়ে যায়। বিং তখন তার বাবাকে বলছিল, বাবা আপনি এসব কি করছেন? তখন ইম্পেরিয়র বলে, তোমরা যেদিন সিলেক্ট করার বিয়ের জন্য সিলেক্ট করে আমাকে জানিয়ে দিও। সে তার ছেলেকে একেবারে চুপ করিয়ে দেয়। তখন তার ছেলে ভাবতে শুরু করে, বাবা কেন তার কথা শুনছে। লিউ তখন সবার সামনে বলে দেয় যে আমি বিয়ে করলে তাকেই করতে চাই, ব্যাংকেই করতে চাই, বিংকে আমি বিয়ে করতে চাই না, কারণ সে বিয়ের দিন অন্য আরেকটা মেয়ের সাথে ছিল। এরকম ছেলের সাথে আমি কেনই বা বিয়ে করব, যে কিনা বিয়ের দিনই অন্য কারোর কাছে চলে যেতে পারে, আপনি ন্যায় করুন। তার এসব কথা আবার ব্যাং শুনছিল। বিং তখন বলতে শুরু করে, ছোট একটা ব্যাপারকে সে অনেক বেশি বড় করেছে। ইম্পেরিয়র তখন ব্যাং এবং লিউকে সেই জায়গা থেকে চলে যেতে বলে এবং 1 মাস পর তাদের বিয়ে হবে এটা বলে দেয়। তারা দুজনেই তখন খুশি হয়ে যায়। তারপর তারা দুজনে একসাথে সেখান থেকে যেতে শুরু করে। তারা যাওয়ার পরই বিং তখন তার বাবাকে বলতে শুরু করে, আপনি কেন আমার পক্ষ নিলেন না? আমি তো ভেবেছিলাম আপনি আমার পক্ষ নিবেন। ইম্পেরিয়র তখন বিংকে বলে 1 মাস পর তাদের বিয়ে হবে, 1 মাস এখনো হয়নি। তখন সে বলতে শুরু করে, বাবা এর মানে আপনি অন্য কিছু ভাবছেন। বাইরে মেয়েরা বলা বলি করছিল, রাজকুমার ব্যাঙের পা ভালোভাবে কাজ করে না, সে তো ভালোভাবে হাঁটতেও পারে না। তারা দুজনেই ক্যারিজ থেকে সবকিছুই শুনছিল, কিন্তু কেউ কোনো কথা বলে না। তারপর কিছুক্ষণ পর লিউ তাকে জিজ্ঞেস করে, তুমি এরকম কি দিয়েছো রাজাকে? রাজা এত সহজেই আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেল। ব্যাং তখন তাকে বলে, আমি তাকে অনেক স্পেশাল একটা অর্ডার দিয়েছি। তারপর সে বলতে শুরু করে, আমার বাবা আগেই জানতো সিংহাসন পাওয়ার জন্য আমার আঙ্কেল আমার ওপর অ্যাটাক করতে পারে, তাই সে মরার আগে তাকে সিংহাসন দিয়ে গিয়েছিল। আমার বাবা খুব ভালোভাবেই জানতো আমার পা অনেক বেশি দুর্বল, তাই আমি তারপরে কখনোই তার মোকাবেলা করতে পারবো না। আর সে আমাকে লাইফ সেভিং টেলিসমান দিয়েছিল, যেটা কিনা আমি আজকে তাকে দিয়ে দিয়েছি। লিউ তখন তাকে বলতে শুরু করে, সেটা তো লাইফ সেভিং টেলিসমান ছিল। ব্যাং তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি রিগ্রেট ফিল করছো? লিউ তখন তাকে বলে, না একেবারেই না, আমি তো অনেক বেশি খুশি আমার এই ডিসিশনে। ব্যাং তখন তাকে বলে, তুমি যদি রিগ্রেট ফিল না করো তাহলে আমি যে কোনো কিছু করতে পারি আমাদের দুজনের বিয়ের জন্য। লিউ তারপর ক্যারিজ থেকে বের হচ্ছিল, গার্ড তাকে সাহায্য করছিল। কিছুক্ষণ পর তার মেয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি কি শিওর আপনি যা কিছু করছেন সব কিছু আপনার জন্য ঠিক হবে? তখন সে বলে, হ্যাঁ আমি তাকে বিশ্বাস করি, তাছাড়া আমাদের ইম্পেরিয়র অর্ডারও আমরা পেয়ে গেছি আমাদের বিয়ের জন্য। আমি খুব ভালোভাবেই জানি কে আমার পাশে আছে আর কে আমার পাশে নেই। লিউ যখনই বাড়িতে যায় তখন তার গ্র্যান্ডমাতাকে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে, কোথায় চলে গিয়েছিলে? তোমার কি একটু শরম লাগে না? তখন সে বলে, শরম আমার নয়, মেয়ের লাগা উচিত। মেয়ের মা তখন বলে, আমার মেয়ের ওপর কোনো দোষ দিবে না, সে তো ভুল করে ফেলেছিল। তখন সে বলে, আমি জানি সে সব কিছু ইচ্ছে করে করেছে। তখন গ্র্যান্ডমা বলে, তুমি এসব কি বলছো? তার গ্র্যান্ডমা তাকে সাপোর্ট করে না। সে বলে, তোমার বিয়ে রাজকুমারের সাথে হতে নিয়েছিল, তার সাথেই হবে। তখন সে বলে, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, বিয়ে করলে আমি রাজকুমার ব্যাংকে করব। আমরা অর্ডারও পেয়ে গেছি। কথা শুনে তো মেয়ের মা চিল্লাতে শুরু করে। মেয়ের মা বলে, সে তো ভালোভাবে হাঁটতেও পারে না, তুমি তাকে বিয়ে করবে? লিউ তখন বলে, সে চলতে পারে না এর মানে এটা নয় যে সে রাজকুমার বিংয়ের থেকে খারাপ, রাজকুমার বিংয়ের থেকে সে শতগুণ ভালো। লিউ তখন বলে, রাজকুমার বিং তো তাকে কনকুবাইন বানাতে রাজি আছে, তাহলে কেন না তাকে কনকুবাইনই বানিয়ে দেওয়া হোক, সে তো রাজকুমারী হওয়ার স্বপ্ন দেখছে। মি তো তখন অনেক বেশি রেগে যায়। লিউ সবাইকে বলে দেয়, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। মিংয়ের মা তখন বলতে শুরু করে, আমরা ডাউরি কোথায় পাবো? দেখো মেয়ের কাছে তো কোনো ডাউরিও নেই। তখন সে বলে, তাহলে আমি কি করব? মেয়ের মা তখন বলতে শুরু করে, আমাদের কাছে তো টাকাই থাকে না খরচ করার জন্য। লিউ তখন বলে, আপনারা কত খরচ করেন এটা সবাই জানে, এখন তো আমি অ্যাকাউন্টসের বইও চেক করব। গ্র্যান্ডমা রেগে যায় আর বলে, তুমি এসব কি বলছো? আমি তোমার গ্র্যান্ডমা, এখন তুমি বলতে চাইছো আমি ভুল হিসাব করেছি? লিউ তখন তার গ্র্যান্ডমাকে বলে, আমার তো এরকমই মনে হচ্ছে, আপনি যতটা তাদের সাপোর্ট করেন আমার মনে হচ্ছে আপনারা কোনো না কোনো গন্ডগোল করেছেন। গ্র্যান্ডমা তখন বলতে শুরু করে, তোমার এত সাহস হবে না সব কিছু চেক করার? তখনই সেখানে গ্র্যান্ডপা চলে আসে।
গ্র্যান্ডমা এবং লিউর সম্পর্ক অনেক বেশি ভালো ছিল। তারা দুজনেই দুজনকে দেখে অনেক বেশি খুশি হয়। গ্র্যান্ডমাও তার সাথে খুশি খুশিভাবে কথা বলতে শুরু করে। লিউ তখন গ্র্যান্ডমাকে বলে, ভালো হয়েছে আপনি এখানে চলে এসেছেন। আমি গ্র্যান্ডমাকে বলছিলাম হিসাবের খাতাগুলো চেক করতে, কিন্তু সে আমার কথা রাজিই হচ্ছিল না, সে আমার উপর রাগ দেখাচ্ছিল। গ্র্যান্ডমা তখন বলতে শুরু করে, না এরকম কোনো কিছুই না, সে যখনই লিউর ওপর অ্যাটাক করবে তখন তার গ্র্যান্ডপা তাকে ফেলে দেয়। আর সে তার স্ত্রীকে বলতে শুরু করে, তুমি লিউর কাছ থেকে দূরে থাকো, তাকে অ্যাটাক করার চেষ্টা করবে না। গ্র্যান্ডপা তাকে সাপোর্ট করে আর বলে, এখন তো অ্যাকাউন্টের বুকসগুলো সব চেক করাই হবে। লিউ তখন তার গ্র্যান্ডপাকে থ্যাংক ইউ বলে। তার গ্র্যান্ডপা তখন সেখান থেকে চলে যায়। মেয়ের মা তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারপর সে গ্র্যান্ডমাকে বলতে শুরু করে, আমরা যদি এক্সপোজ হয়ে যাই, আমরা তো অনেক টাকা খরচ করেছি। গ্র্যান্ডমা তখন মেয়ের মাকে বলতে শুরু করে, তুমি কেন এত বেশি চিন্তা করছো? সেই মেয়ে কোনো কিছুই করতে পারবে না, কোনো প্রমাণই জোগাড় করতে পারবে না। অন্যদিকে আমরা লিউকে দেখতে পাই, সে হিসাব কিতাব করছিল আর ভাবছিল, আমি কখনোই আমার গ্র্যান্ডপার টাকাগুলো নষ্ট হতে দিব না। গ্র্যান্ডমা যে কিনা কখনোই আমাকে সাপোর্ট করে না, আমাকে একটু সাহায্য করে না, আমি কখনোই তার কথা আর ভাববো না। তারা যে এত টাকা খরচ করে, তাদেরকে তো যেরকম ভাবেই হোক আমাকে এক্সপোজ করতে হবে। অন্যদিকে আমাদের একজন লোককে দেখানো হয়, সে কিনা গ্র্যান্ডমা এবং মেয়ের মাকে জিজ্ঞেস করছিল সে এখন কি করবে, কারণ সেই লোকটা হিসাব কিতাবের দায়িত্বে ছিল এবং সেও তাদের সাথে গরমিল করেছিল। লোকটি গ্র্যান্ডমাকে বলছিল, আমরা তো এখন ফেঁসে যাব। তখন সে বলে, তুমি এখন এখান থেকে পালিয়ে যাও, কেউ যাতে তোমাকে ধরতে না পারে। লোকটি তখন চলে যায়। তারপর মেয়ের মা বলতে শুরু করে, অ্যাকাউন্টসের বুক যদি তাদের হাতে লেগে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। তখন মিতাকে বুদ্ধি দেয়, আমাদের এরকম কোনো কিছু করতে হবে যাতে অ্যাকাউন্টসের বুক কেউ পাবেও না এবং আমাদের উপরে সন্দেহ করবে না। তাই আমাদের উচিত হবে আমরা সে রুমের মধ্যে আগুন ধরিয়ে দিব। অন্যদিকে আমরা দেখতে পাই, সে লোকটা যখন পালানোর চেষ্টা করছিল তখন তাকে একজন গার্ড ধরে দেয়। এটা ছিল রাজকুমার ব্যাঙের একজন লোক। লিউ তখন সেই লোকটিকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছিল তাকে ধরিয়ে দেওয়ার জন্য। রাত্রে যখন লিউ শুয়েছিল তখনই তার কাছে তার মেড আসে আর বলে, আপনি জানেন ম্যানশনে না আগুন লেগে গেছে। সেখানে সব সার্ভেন্টরা মিলে আগুন নেভানোর চেষ্টা করেছিল। মেয়ের মা বলছিল, সেখানে তো সব টাকা পয়সা ছিল, সবই তো জ্বলে গেল। তারা সবাই মিলে সব কিছু করিয়েছিল, কিন্তু তারা এখন নাটক করছিল। তখনই সেখানে লিউ চলে আসে। লিও এসে ডাইরেক্টলি তাকে বলে, আমি জানি সব কিছু আপনিই করিয়েছিলেন। 2 লাখ টাকা এবং স্বর্ণ এখানে ছিল, কিন্তু এখন মাত্র 30,000 টাকা ছিল এখানে। গ্র্যান্ডমা তখন বলতে শুরু করে, কিছু টাকা তো চলেই গিয়েছিল, অল্প কিছু টাকা ছিল যা কিনা আমরা ব্যবহার করেছিলাম। লিও তখন তাকে বলতে শুরু করে, আচ্ছা সব কিছুই যখন চলে গেছে, কিন্তু একটা বক্স এখনো বেঁচে রয়েছে যেটার মধ্যে কিনা ছিল অ্যাকাউন্টসের বুক। তখন তার অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা তো ভেবেছিল আগুনে হয়তো সব কিছুই চলে গেছে, কিন্তু তারা অনেক বেশি অবাক হয়ে যায়, আরও ভয়ও পেয়ে গিয়েছিল। গ্র্যান্ডপা তখন সব কিছু দেখতে শুরু করে। অন্যদিকে ম্যানশনে যে আগুন লেগেছে খবর আবার প্রিন্স ব্যাংক পেয়ে যায়। তখন সে ভাবে তার আবার কোনো কিছু হয়নি, তো সে তখন লিউকে দেখার জন্য সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। ব্যাংক রেগে গিয়েছিল আর ভাবছিল তার পরিবারের সবাই কত কিছু করতে পারে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সে লোকটিকে তাদের সামনে নিয়ে আসা হয়েছিল। সে সবার সামনে সবকিছু বলে দিচ্ছিল। লোকটি বলে, গ্র্যান্ডমাই আমাকে বলেছিল আসল অ্যাকাউন্টের বইগুলো নিয়ে আমাকে পালিয়ে যেতে, যাতে কেউ আমাকে ধরতে না পারে। তখন সেখানে আসল বইগুলো বের করা হয় এবং বলে, এখন যে বইগুলো পুড়ে গেছে সে সবগুলো নকল বই ছিল, এগুলো হচ্ছে আসল বই। গ্র্যান্ডপা তো এসব দেখে অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি এই সব টাকাগুলো খরচ করে ফেলেছো আমাকে না বলে। তুমি জানো এগুলো কত জরুরি টাকা ছিল। গ্র্যান্ডমা এখনও কোনো কিছু স্বীকার করতে চাইছিল না। তখন গ্র্যান্ডপা বলছিল, তুমি এত কিছু করার পর এখন স্বীকার করতে চাইছো না। গ্র্যান্ডপা তখন তাকে ডিভোর্সের কথা বলে। তখন সে তার পা ধরে কান্না করতে শুরু করে আর বলে, দয়া করে আমাকে ডিভোর্স দিবেন না, আমাকে এখান থেকে বের করবেন না। লিও তখন তার গ্র্যান্ডপাকে বলতে শুরু করে, ডিভোর্স একটু বেশি বড় জিনিস হয়ে যাবে, আপনি দয়া করে তাকে ডিভোর্স দিবেন না। তাকে বলুন যত টাকা তারা এখান থেকে খরচ করে ফেলেছে, তো অত টাকা যেরকম করেই পারুক না কেন সেটা পূরণ করে দিতে। গ্র্যান্ডমা তখন ভাবতে শুরু করে, এটা তো কখনোই আমি পারবো না, কিন্তু এখন ডিভোর্স থেকে বাঁচার জন্য আমার এখন রাজি হতে হবে। লিও তখন তার গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করে, আপনি কেন কিছু বলছেন না? তখন সে ভাবতে শুরু করে, আমার এখন কিছু না কিছু করতে হবে, এখন টাকা পূরণ করার জন্য যাই হোক ডিভোর্স দেওয়া যাবে না। গ্র্যান্ডপা তখন বলে, 1 মাসের মধ্যে তোমরা সবাই মিলে যত টাকা খরচ করেছো তত টাকা পূরণ করে দিবে, তাহলে তোমাদের শাস্তি মাফ করে দেওয়া হবে। গ্র্যান্ডমা সেখানে কান্না করতে শুরু করেছিল। অন্যদিকে আমরা ব্যাংকে দেখতে পাই যে কিনা অনেক বেশি রেগে চলে এসেছিল তার ম্যানশনে। ব্যাঙ এসে বলতে শুরু করে, কে এই ম্যানশনে আগুন লাগিয়েছে, তোমার কোনো কিছু হয়নি তো? তখন লিউ তাকে বলেন, আমি ঠিক আছি, কিন্তু সে অনেক বেশি চিন্তা করছিল তাই সে তাকে হাঁক করে নেয়। ব্যাঙ তখন বলতে শুরু করে, আমি তো খবর পেয়েছিলাম এখানে আগুন লেগে গেছে আর তুমি আহত। গার্ডও তখন অনেক বেশি হাসতে শুরু করে আর লিও হাসছিল, কারণ সে তার ব্যাপারে অনেক বেশি কেয়ার করছিল।
লিউ তাকে বলে অন্য মেনশনে আগুন লেগেছে তাই আমার কোনো কিছুই হয়নি। তখন ব্যাং তাকে বলতে শুরু করে কেউ যদি তোমাকে কোনো কিছু বলে থাকে আমাকে বলো, আমি তাকে একেবারে শিক্ষা দিয়ে দেব। গ্র্যান্ডপা তখন স্মাইল করতে শুরু করে আর সে ব্যাংকে জিজ্ঞেস করে রাতে এসে তুমি আমার নাতনির ব্যাপারে এত বেশি চিন্তা করছো, ব্যাপারটা কি? গ্র্যান্ডপা তখন দুষ্টামি করে তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। তখন লিউ তাকে বলে আমি তার সাথে কথা বলবো। তারপর সে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। রাজকুমারও হাসছিল। লিউ এসে তার সাথে কথা বলতে শুরু করে। সে তখন তার মেয়েটকে বলে ইনভিটেশন আনার জন্য। সে তারপর তাকে বলে আমি তোমাকে অনেক স্পেশাল একটা ইনভিটেশন দিতে চাই। তারপর সে তাকে ইনভিটেশন কার্ড দেয়। সে তাকে সময় মতো চলে আসতে বলে। রাজকুমার তাকে বলে আচ্ছা ঠিক আছে। তারপর সে তাকে তার পায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। রাজকুমার বলে হ্যাঁ আগের থেকে অনেক ভালো আছে, তোমার টেকনিক অনেক ভালো কাজ করছে। দূর থেকে তাদের সব কথাবার্তা তার দাদা শুনছিল। ব্যাং তখন স্মাইল করে সেখান থেকে চলে যেতে শুরু করে। লিউ স্মাইল করছিল কারণ সে তার ব্যাপারে অনেক বেশি চিন্তা করে। দুজনেই দুজনকে অনেক বেশি ভালোবাসে। এখানে আমাদের এই পর্বটা শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি আমরা এরকমভাবে আমরা ধোঁকাবাজ মানুষদেরকে আমাদের জীবন থেকে বের করে বিশ্বাসী মানুষদেরকে আমাদের জীবনে ঢোকাতে পারতাম, কত বেশি সুন্দর হতো আমাদের জীবন।